আজকে থেকে প্রায় 100 বছর আগে একটা সংগঠন তৈরি হয়। এই সংগঠনটা শুরু হয় একটা ভলান্টিয়ার সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে। এটা মানে কি? ভলান্টিয়ার মানে হলো এটা সদস্যরা ছিল স্বেচ্ছাসেবক, আর সোশিও পলিটিক্যাল মানে ছিল যে এদের কাজের মূল ফোকাস ছিল সমাজ। তাদের ইমিডিয়েট কাজ ছিল সমাজ নিয়ে, বাট লং টার্মে মানে দীর্ঘমেয়াদে তাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং এই রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্যগুলো তারা গ্রহণ করছিল তাদের ধর্মীয় পরিচয়ের জায়গা থেকে। এবং এই যে প্রায় 100 বছরের পথ চলা, এই সময়টার মধ্যে এই সংগঠনটাকে অনেক ধরনের প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। এটা 4 বার ব্যান্ড হয়েছে, নিষিদ্ধ হয়েছে। বিভিন্ন ধরনের এদের যে নেতারা ছিল তাদেরকে জেলে যেতে হয়েছে, নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব হয়েছে, ক্রাইসিস হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সংগঠনটা টিকে আছে। এবং এটার রাজনৈতিক ফ্রন্টও আছে, পলিটিক্যাল ফ্রন্ট আছে। পলিটিক্যাল ফ্রন্ট পর্যন্ত এটা মানে হলো সংগঠনটা নিজে গতানুগতিক রাজনীতি করে না, কিন্তু সে রাজনীতি করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম বানায়। ওই প্ল্যাটফর্মটাকে রাজনীতি করে, এবং ওই প্ল্যাটফর্মের যে পলিসি, যে এজেন্ডা, এগুলো ঠিক করে দেয় ওই মাদার সংগঠনটা। তো এই পলিটিক্যাল ফ্রন্ট প্রথমবার তৈরি হয়েছিল 1950-এর দশকে। নির্বাচনে তারা সিট পাইছিল 3টা। 80-র দশকে তারা আরো একটা পলিটিক্যাল ফ্রন্ট বানিয়েছিল, নির্বাচনে সিট পাইছিল 2টা। খুব একটা সফল বলা যায় না, কিন্তু বর্তমানে তারা তাদের দেশে ক্ষমতায় আছে। এবং বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা হলো প্রায় 60 লক্ষ। এটা শাখা হলো প্রায় 57,000, এবং এটার সাথে অ্যাফিলিয়েটেড সংগঠন, এটা ছাত্র ফ্রন্ট, কালচারাল ফ্রন্ট, নানা ধরনের ফ্রন্ট 50টার বেশি। এবং গত 2 টার্ম ধরে এটা ক্ষমতায় আছে। এই সংগঠনের নাম কি কেউ বলতে পারবেন? RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ। RSS এর সৃষ্টি হয়েছে 1925 সালের সেপ্টেম্বরে। কেশব বলিরাম হেদগেওয়ার নামে এক ভদ্রলোক ছিল, পেশায় ডাক্তার। সে RSS শুরু করে। 1950 সালে এটার প্রথম পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হয়, ভারতীয় জনসংঘ। 1980 সালে RSS আরেকটা পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করলো। এটার নাম আপনারা জানার কথা, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। বিজেপি প্রথম নির্বাচন করে 1984 সালে। নির্বাচনে কয়টা সিট পায়? 2টা সিট পায়। খুব একটা সফল না, কিন্তু এর মাত্র 12 বছরের মাথায় 1996 সালে বিজেপি পার্লামেন্টে 161টা সিট পায়, এবং পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি হিসেবে হাজির হয়। রাজনীতিতে 12 বছর খুব বড় সময় না, খুব অল্প সময় এটা। তো 12 বছরের মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে আসলো? একটা ইস্যুকে ইউজ করে বিজেপি এই সফলতাটা পাইছিল। জাস্ট একটা ইস্যুটা কি কেউ বলতে পারবেন? জানার কথা আপনাদের, আমি বললে সবাই চিনবেন। বাবরি মসজিদ, রাইট, বাবরি মসজিদ। রাম জন্মভূমি আন্দোলন বলে না। 1980-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটা দল ছিল, তারা একটা মুভমেন্ট শুরু করলো। তারা বললো অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ আছে, এখানে আগে রাম মন্দির ছিল, তাদের ভগবান রামের জন্ম ওই জায়গায়, বা এই ধরনের একটা কথা বললো, এবং বললো যে এখানে রাম মন্দির বানাতে হবে, মন্দির ওই বানাएंगे, মন্দির ওইখানেই বানাতে হবে, ওইটা ভেঙেই বানাতে হবে। 1990 সালে বিজেপির তৎকালীন যে প্রধান নেতা ছিল LK আদবানি, সে পুরো ভারত জুড়ে রথযাত্রা শুরু করলো, গণসংযোগ করলো বেসিক্যালি, এবং মানে সাধারণ হিন্দু সমাজের মধ্যে একটা মানে কি বলবো, হাইপ তুললো যে ওখানটা বানাতে হবে। এবং এটার ধারাবাহিকতায় 1992 সালের 6 ডিসেম্বর গিয়ে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। এবং এটাকে ইউজ করে বিজেপি, যে 84 সালে সিট পাইছিল 2টা, 96 সাল নাগাদ তারা সিট পাইল 161টা। পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি, এবং বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আন্দোলন শুরু করলো কে? বিশ্ব হিন্দু পরিষদ, নেতৃত্ব দিল কে? বিজেপি। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি দুটার পেছনে আসলে কে? RSS এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো, ইমপ্রেসিভ আমি বলবো। দেখেন, বিজেপি যে 10 বছর ধরে ক্ষমতায় আছে, এখানে তারা বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ করছে। অনুচ্ছেদ 370, সংবিধানের আন্ডারে স্পেশাল কিছু মর্যাদা জম্মু এবং কাশ্মীর প্রদেশকে দেওয়া হয়েছিল। এটার মাধ্যমে তারা ইন্ডিয়ান ফেডারেশনে যুক্ত হয়েছিল। বিজেপি এটা বাতিল করে দিয়েছে 2019 সালে। এটা 1951 সাল থেকে RSS এর একটা গোল ছিল, প্রায় 70 বছর সময় নিয়েছে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে। আরেকটা হলো CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা আপনারা জানেন যে এটাও 2019 সালে পাশ করা হয়েছে, এবং বিশেষ করে আসামে আপনাদের কাছে লক্ষ লক্ষ মুসলিমকে
বেসিক্যালি সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হয়েছে, তার নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, অনেকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এবং এটাও হিন্দুত্ববাদী রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। কেন? কারণ সাভারকারের বক্তব্য ছিল যে ভারতে যদি মুসলিমদের থাকতে হয় তাহলে তাদের হিন্দু হয়ে যেতে হবে, কালচারালি হিন্দু হয়ে যেতে হবে, আকিদাগতভাবে যাই থাকুক। আর যদি তারা এটা না করে তাহলে তাদের এখানে থাকতে হবে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে। তো এটা সিএএ হইল, এটার মাধ্যমে বেসিক্যালি অ্যাটলিস্ট আসামে মুসলিমরা সেকেন্ড ক্লাস সিটিজেনে অলরেডি পরিণত হয়ে গেছে। এবং জেনোসাইড ওয়াচের যে প্রতিষ্ঠাতা ডক্টর গ্রেগরি স্ট্যান্টন, উনি বলতেছেন যে আসামে জেনোসাইডের একটা পায়তারা চলতেছে, প্রসেস চলতেছে। পাশাপাশি রাম মন্দির নির্মাণ, এটা আপনারা জানেন যে এই বছরের 22শে জানুয়ারি রাম মন্দির কিন্তু উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, আমাকে বলেন, এই যে প্রায় 100 বছরের পুরনো একটা সংগঠন, যাদের সদস্য 60 লাখ, যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান 50টার বেশি, যারা 2 টার্ম ধরে ক্ষমতায়, যাদের 57,000-এর বেশি শাখা, এদের আলটিমেট গোল কি? অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএস এর একজন মুখপাত্র ছিল রাম মাধব, এখনো আছে। 2015 বা 16 সালে আল জাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল, আপনারা অনেক হয়তো দেখছেন, মেহেদী হাসানের সাথে। সেখানে সে বলতেছে যে আরএসএস এখনো বিশ্বাস করে যে এই জায়গাগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই টাইপের জায়গাগুলো, যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে, 60 বছর আগে, এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। ওপেনলি বলছে। কিভাবে হবে? 2 জার্মানি ভাগ হয়ে গেছিল, তারা এক হয়েছে না? এক হয়েছে তো। 2 ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল, তারা এক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে। এরকম কোনোভাবে হবে? সমস্যা নেই। আরএসএস এর যে প্রধান মোহন ভাগাবান, 2022 সালের বক্তব্য আছে, সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা, গাড়ি চলতেছে, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি এক্সেলারেটর আছে, এই গাড়ি থামবে না, যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই স্পিডে যদি চলি 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি একটু বেশি জোরে চালাবো আমরা, তাহলে 10 থেকে 15 বছর। এটা আরএসএস এর প্রধানের কথা। এবং দেখেন, এই যে 23 সালে ভারতের একটা নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে নিউ দিল্লিতে। সেখানে একটা মিউরাল, মানে একটা বড় স্থাপত্য কর্ম তারা রাখছে, এখানে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা কিন্তু ইন্ডিয়ার বর্তমান ম্যাপ না, ওটা অখণ্ড ভারতের ম্যাপ। অর্থাৎ দে মিন বিজনেস, তারা সরাসরি বলে যে তারা এটা চায়, এবং তারা এখানে কোনো রাগঢাক করে না। আরএসএস এবং হিন্দুত্ববাদী যে মুভমেন্ট, সেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ডাজ দ্যাট কনসার্ন আস অর নট? এটা নিয়ে থেকে আমরা চিন্তা করা উচিত নাকি না? তাদের অখণ্ড ভারতের মধ্যে থেকে আমরা পড়ছে কিনা? পড়ছি। যারাই এখানে পড়ছে তাদের সবার এটা নিয়ে চিন্তা করা উচিত। আফগানিস্তান ছাড়া, আফগানিস্তানের মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা সোভিয়েত ইউনিয়ন, কুবা, আমেরিকাকে যারা হারাইছে, তাদের টাইম নাই ইন্ডিয়া নিয়ে চিন্তা করার। বাট বাকি আমাদের চিন্তা করার দরকার আছে, বিশেষ করে আমাদের জন্য। কারণ আমাদের 3 দিকে ভারত আর আমাদের একদিকে সমুদ্র। সো এটা আমাদের জন্য কনসার্ন না শুধু, এটা আমাদের জন্য একটা থ্রেট, এটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে কি? অস্তিত্বের জন্য হুমকি। মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়ছে, হারাই গেছে, ক্যাপ্টেন মারা গেছে, কম্পাস নাই, এটা হলো ক্রাইসিস। আর জাহাজ মনে করেন ফুটা হয়ে গেছে, পানি ওঠা শুরু করছে, এটা হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কারণ এখন তার কিছু করতে হবে, কিছু না করলে সে আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি, এবং আমার মনে হচ্ছে কোনো সুবিবেচক মানুষ মনে করবে যে এই ব্যাপারটা আমাদের জন্য একটা ক্রাইসিস। অনেকে বলতে পারে যে আর ধর, এগুলো কোনো সমস্যা না, এগুলো জাস্ট রেটরিক, এগুলা কিছু উগ্র সাধু বলে, পলিটিশিয়ানরা এগুলো ইউজ করে, বাট আলটিমেটলি এটা কোনো বড় ইস্যু হবে না। আর বর্তমান পৃথিবীতে আসলে এরকম কোনো কিছু হয়ও না। আর এই বিজেপি টিজেপি এরা পরের নির্বাচনে জিতবেও না। এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এগুলো অ্যালার্মিজম। ঠিক আছে, আমি মানলাম, হ্যাঁ এটা হতে পারে, এটা একটা সম্ভাবনা। বাট এটা কি একমাত্র সম্ভাবনা কিনা? একমাত্র সম্ভাবনা না, এখানে অন্য সম্ভাবনা আছে। আর এখানে আমি কয়েকটা বিষয়ে পয়েন্ট আউট করবো। এই যে আমি কিছু এক্সাম্পল দিলাম, রাম মন্দির, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরকম বেশ কিছু এক্সাম্পল আছে। এগুলো কিন্তু দশকের পর দশক ধরে তারা বাস্তবায়ন করছে। এগুলো আমরা একসময় রেটরিক মনে করছিলাম। 92 সালে বাংলাদেশে কিন্তু লং মার্চ হয়েছিল। আমরা কি তখন মনে করছিলাম এগুলো হয়ে যাবে? আমার মনে হয় না মনে করছে। জম্মু কাশ্মীরের মানুষ হয়তো মনে করে নাই, আসামের লোকজন হয়তো মনে করে নাই, কিন্তু তারা কিন্তু তাদের কাজ করে গেছে। আপনি তাদের কাজটা সিরিয়াস মনে করতে না পারেন, আপনি মনে করতে পারেন এটা ডিলিউশন, সমস্যা নেই, এটা ডিলিউশন হইতে পারে, আসলে ডিলিউশন হইতে পারে, হয়তো এটা কোনোদিনও হবে না। কিন্তু পয়েন্টটা হলো এটা একটা বিপজ্জনক ডিলিউশন, এবং এটা সে বিশ্বাস করে। আপনি বিশ্বাস না করেন, সে তো বিশ্বাস করে। এখন সে যদি কিছু করে ফেলে, আপনি কি করবেন?
এটা আমরা চিন্তা করতে হবে। আমরা বলতেছিলাম যে আমাদের আলোচনা হলো মুসলিম বঙ্গ নিয়ে। তো মুসলিম বঙ্গের বিভিন্ন অর্থ হয়, এটা একটা পলিটিক্যাল অর্থ আপনি করতে পারেন, বাট আমি এটা একটা সিম্পল অর্থ করি। আমি মনে করি মুসলিম বঙ্গ মানে হলো এই বাংলার মাটি, বাংলার মুসলিম, আমাদের ঈমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, এগুলো নিয়ে হলো মুসলিমবঙ্গ। এবং এই মুসলিমবঙ্গের জন্য ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট বলেন, তাদের ন্যাশনাল সিকিউরিটি প্রজেক্ট বলেন, অথবা হিন্দুত্ববাদ বলেন, এটা একটা অস্তিত্বের সংকট, এটা একটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, লং টার্মে, এই মুহূর্তে না, মানে একটা লং টার্ম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এরকম আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আছে।